হায়ার ম্যাথ সম্পাদ্য লাস্ট ক্লাসে আমরা যেগুলো করছিলাম একটু তোমার সামনে তুলে ধরতেছি। এমসিকিউ গুলো সলভ করছিলাম 1 থেকে 4, 17, 18 সৃজনশীল করছিলাম, 15 নাম্বারটা করছিলাম, আর বোধ হয় 7 নাম্বারটা করছিলাম, if I'm not wrong, তাই না? আমি কি ঠিক বলছি? দেখো তো এই ম্যাথ গুলা করা হয়েছে না ক্লাসের সবাই? ওকে, সো এখান থেকে আমরা স্টার্ট করতেছি আজকে। প্রথমে কমন কয়েকটা জেনারেল ম্যাথে তোমরা পড়ছো, এমন কয়েকটা সম্পাদ্য আছে, একটু দেখে নাও। হ্যাঁ, সিরিয়ালি আমরা আজকে 6টা করার চেষ্টা করব। 9 নাম্বারটা বলছে সমকোণী ত্রিভুজের অতিভুজ আর অপর দুই বাহুর সমষ্টিটা দেয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। সো আসো আমরা স্টার্ট করি 9 নাম্বারের চিত্রটা। প্রথমে আমি তোমাদের এটা আঁকবো, তারপরে আমি রিয়েল চিত্রটা দেখাবো। তো তোমরা যেটা করবা, যারা রিয়েল চিত্রগুলো তোমাদের গ্রুপে দিয়ে দিব, তোমরা এটা দেখে এঁকে তারপরে তুমি আবার অঙ্কনের বিবরণ সহ আমাকে লিখে পাঠাবা। এই চ্যাপ্টারটা অবশ্যই নোট করতে হবে, শুধুমাত্র এই চ্যাপ্টার না, জ্যামিতির প্রতিটা চ্যাপ্টারের নোট চাই তোমাদের কাছে। ইতিপূর্বে তোমাদের জেনারেল ম্যাথ 14.1-2, তারপরে অধ্যায় 15 এগুলো পড়াইছি, আর হায়ার ম্যাথ অধ্যায় 4। এই শীটগুলার মানে এই চ্যাপ্টারগুলার অবশ্যই তোমরা করবা, নোট করবা। 9 নাম্বারটা দেখো, একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ আর অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। তুমি অপর দুই বাহুর সমষ্টিটা নিবা, মোটামুটি বড় একটা রেখা, সাপোজ ধরো যে 8-9 সেন্টিমিটারের মতো বড় রেখা একটা নিবা, তার একটু বড় নিতে পারো, 10 সেন্টিমিটার নিতে পারো, কিন্তু অতিভুজটা এখন নিবা। আঁকবা কিভাবে তাহলে? প্রথমে যে কোনো একটা রশ্মি নাও, এখান থেকে দুই বাহুর সমষ্টি এটা কেটে নাও, এস অংশ কেটে নাও। তারপর খেয়াল করো, আমার সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। যে কোনো একটা রশ্মি থেকে আমি দুই বাহুর সমষ্টিটা কেটে নিয়েছি। এবার লম্ব আঁকো, এই বিন্দুতে, প্রাথমিক বিন্দুতে একটা লম্ব আঁকো। আমি সবসময় সাজেস্ট করি কি, তুমি স্কেল ধরে আগে লম্বটা এঁকে ফেলবা, তারপরে তুমি এই লম্ব আঁকার অ্যাক্টিং করবা। কারণ অনেক সময় পারফেক্টলি লম্ব আঁকতে গেলে দেখা যায় কি লম্বটা আসলে হয় না। এই কারণে তুমি আগে সোজা রেখাটা দিয়ে নিবা, তারপরে লম্ব আঁকার অ্যাক্টিং করবা আর কি। 1, 2, এখান থেকে একটা, এখান থেকে যদি না মিলে তাহলে সরাই মিলাই নিবা। তো এভাবেই আসলে মোটামুটি লম্বটা পারফেক্ট হয়। এই লম্ব আঁকাটা অনেক সময় দেখা যায় যে ভুল হয়। ওকে, এটা আমি 90 ডিগ্রি আঁকলাম, এখন আমি 45 ডিগ্রি আঁকবো, মানে 90 ডিগ্রিকে অর্ধেক করবো। তো এখান থেকে করবা কি, অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ। তো এই বৃত্তচাপটাকে বাড়ায় দাও। তো এটাকে আমি বাড়ায় দিলাম, তাহলে বেসিক্যালি এই অ্যাঙ্গেলটা কত হইলো? 90 এর অর্ধেক 45। এইবার মনোযোগ দিয়ে শুনো, মানে তোমরা একটা জিনিস খেয়াল করবে, আমরা কিন্তু একটা জিনিস আঁকি নাই, সেটা কি বলতো? সমকোণী ত্রিভুজের অতিভুজটা কিন্তু আঁকি নাই। এবার তুমি কি করবা, এইখানে কম্পাসটা বসায়া এই রেখার উপরে সুন্দর একটা বৃত্তচাপ আঁকবা। মানে এইখানে কম্পাসটা বসায় এখানে একটা বৃত্তচাপ আঁকবা। এটাকে নষ্ট করবা না, এইটা উঠায় নিয়ে গিয়ে এইখানে সেই অতিভুজটা আঁকবা। মানে বেসিক্যালি তুমি যদি আগে অতিভুজটা আঁকা ফেলো, তাহলে সমস্যা হবে কি, ধরো তুমি আগে অতিভুজ নিশ্চো, এখান থেকে বৃত্তচাপ নিলে দেখবা কি এমন হইতেছে বা এটা ছাড়াই যেতেছে, কিন্তু পারফেক্ট সুন্দর হবে না। এই কারণে অতিভুজটা তুমি পরে নিবা, মানে এখান থেকে বৃত্তচাপটা নিয়ে সেই বৃত্তচাপের সমান ব্যাসার্ধ হচ্ছে আসলে অতিভুজটা। ক্লাসের সবাইকে আমার কথা বুঝতে পারছো? ক্লাসের সবাই? জি স্যার। ওকে, তো এটা জেনারেল ম্যাথেও ছিল। এই যে দুই বিন্দুতে ছেদ করছে এটার সাথে এই তুমি মাথাটা যোগ করো। ওকে, তো সমকোণী ত্রিভুজের এই দুটা হলো অতিভুজ। অতিভুজ হইলে কি লম্ব আঁকা লাগবে না, মানে সমকোণী ত্রিভুজ আঁকার জন্য তুমি কি করবা, এই দুইটা বিন্দু থেকে এখানে একটা বৃত্তচাপ আঁকা, এটা তুমি একটা লম্ব আঁকো, আর এখান থেকে এটার উপর একটা বৃত্তচাপ নিয়ে
আরেকটা, তাহলে আমার এ বি সি আর এ প্রাইম বি প্রাইম সি, এই দুইটা হইলো উদ্দিষ্ট ত্রিভুজ। আমি যদি একটু নামকরণ করে দিই তাহলে বোধহয় তোমাদের সুবিধা হবে। তার নামকরণটা আমি এইটার মতো করে আঁকি, যে শিটটা আমি তোমাদের দিব, তাইলে বা পারফেক্টলি একে আমাকে সাবমিট করতে পারে। নামকরণটা আমি এটার মতো করে দিচ্ছি। তো এ এ প্রাইম, এটা হলো অরিজিনাল চিত্রটা যেটা আমি তোমাদের দিয়ে দিব। এখানে এই পাশের এক্স এটা দেওয়ার আসলে প্রয়োজন নেই। হ্যাঁ, মানে তুমি ডি থেকে স্টার্ট করবা। সবাই কি আমার কথা বুঝতেছো? মানে ওরা এদিক থেকে কাটছে, তো আমরা আসলে এটা উল্টা করছি। সো তোমার ওইটা এখানে আঁকার দরকার নেই, আমার মতো করে দেখ। আমি এখানে নামটা দিয়ে দিচ্ছি, সেটা করে। এটা ডি, এটা এক্স, এটা ওয়াই, আমার মতো করেই নামকরণ করো। আর এটা হচ্ছে জেড। এই হচ্ছে চিত্র। আমি বিবরণটা তোমাদের সুবিধার্থে একবার বলে দিচ্ছি। যে কোনো রেখাংশ না, যে কোনো রশ্মি, তো যে কোনো রশ্মি ডিএক্স থেকে এস এর সমান করে, আচ্ছা প্রথম থেকে বলি, বিশেষ নির্বাচন যেটা সেটা, সমকোণী ত্রিভুজের অতিভুজ এ আর অপর দুই বাহুর সমষ্টি এস দেয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এবার অঙ্কনের বিবরণ। যে কোনো রশ্মি ডিএক্স হতে এস এর সমান করে ডিসি অংশ কেটে নিন। ডি বিন্দুতে ডিএক্স রেখার উপরে ডিওয়াই লম্ব আঁকুন। আবার ডি বিন্দুতে কোণ এক্স জি জেড ইকুয়াল টু 45 ডিগ্রি অঙ্কন করুন। 45 ডিগ্রি কি হবে? 90 এর অঙ্ক। এবার সি বিন্দুকে কেন্দ্র করে অতিভুজ এ এর সমান ব্যাসার্ধ নিয়ে ডিজেড রেখার উপর একটি বৃত্তচাপ আঁকি, যা ডিজেড রেখাকে এ ও এ প্রাইম বিন্দুতে ছেদ করে। তারপরে বলবা এ ও এ প্রাইম বিন্দু হতে ডিএক্স এর উপর যথাক্রমে এ বি ও এ প্রাইম বি প্রাইম লম্ব আঁকুন। আর লাস্ট পার্ট, এ কমা সি এবং এ প্রাইম কমা সি প্রাইম, এ প্রাইম কমা সি যোগ করুন। সুতরাং এ বি সি এবং এ প্রাইম বি প্রাইম সিই উদ্দিষ্ট ত্রিভুজ। এখানে দুইটা ত্রিভুজ হয়ে গেছে ভেড়া। তোমাদের আমি একটু বুঝায় বলি যে আসলে এইটা কেন উত্তরটা হইলো, তোমাদের একটু ভালো করে বুঝায়। ভেড়া, এইটা তো অতিভুজ, কোনো সন্দেহ নাই এ, কারণ এর সমান বৃত্তচাপ নিয়ে আসছি। তো খেয়াল করে দেখো, এই কোণটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও কত বলতো ভেড়া? এটা তো 90। এটাও কি 45 ডিগ্রি না? সবাই কি আমার কথা বুঝতেছো? এটা 45, এটাও 45। তার মানে কি এবি আর ডিবি সমান না? ক্লাসের সবাই কি বুঝতেছো? এবি আর ডিবি সমান হবে, সবাই কি বুঝতে পারো? দুইটা কোণ সমান হলে কি বাহু দুটাও সমান না? তাহলে এবার আমাকে বলো, ডিবি আর বিসি যোগ করলে হয় ডিসি, সেটাই কি দুই বাহুর সমষ্টি না? ক্লাসের সবাই কি বুঝতেছো? তোমার প্রমাণ করার প্রয়োজন নাই, তারপরেও বুঝাই দিচ্ছি। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই ওকে, ফাইন। সো অঙ্কন এবং অঙ্কনের বিবরণ এটা চাই তোমাদের কাছে, সবাই নোট করবো কেন নিজ ইতে করো। এগুলা না যদি করো তাহলে আশা আলটিমেটলি কিন্তু পরবর্তী মানে দেখবা যে করা হচ্ছে না। সবাই সুন্দর করে নোটটা করে নিও। এবারে আসো 10 নম্বর। 10 নম্বরে বলছে ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। ভালো করে শুনো, একটা ত্রিভুজের ভূমি সংলগ্ন একটা কোণ, উচ্চতা আর অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। কিভাবে আঁকবা আমি একটু পুরোটা দেখাই দিচ্ছি। 10 নম্বর জেনারেল ম্যাথে এই দুটা ছিল, এই কারণে এই দুটা আগে করাইলাম।
অঙ্কন এবং অঙ্কনের বিবরণ সহ সবাই আমাকে পাঠাবা এই উইকের মধ্যে। আর তোমাদের রমজানের মধ্যে তোমরা ট্রাই করো চ্যাপ্টার 14 আর 15 নোট দুইটা করে ফেলতে। নোট দুইটা আমাকে দিয়ে চেক করাই নিবা, খাতা অনলাইনে পাঠিয়ে দাও, আমি চেক করে দিব সবাই। ওকে, বলো। আপনার টিউশন ফিসটা কিভাবে দিব? বিকাশ পেমেন্ট করবা? বিকাশ আমি গ্রুপে নাম্বার বলে দিব। হ্যাঁ, গ্রুপে বলে দিব। ওকে, তো 10 নাম্বারটা বলছে একটা ত্রিভুজের ভূমি সংলগ্ন একটা কোণ, ভূমি সংলগ্ন কোণটা ছোটখাটো নাও, বেশি বড় নিও না। রাকিব ভাইটা আপনার কাছে দিয়ে দিব? আমি নাম্বার দিয়ে দিব, ওই নাম্বারে এক নাম্বারে দুটা পাঠিয়ে দিয়ে দাও। ওকে, একটা কোণ নিবা, সাপোজ 45 ডিগ্রি, সাপোজ এরকম মাপ দিয়ে নেওয়ার দরকার নাই। হাইট নিবা, হাইট নাও 4-5 সেন্টিমিটারের মতো। আর অপর দুই বাহুর সমষ্টি আছে ভেড়া, ওইটা এখন নিবা। মানে এখন যদি নিয়ে ফেলো তাহলে অনেক সময় চিত্রটা হয় না, মানে গ্যাঞ্জাম হয়ে যায়। তো আমরা বৃত্তচাপ যেটা নেই সবসময় মনে রাখবা সেটা পরে নেওয়াটাই ভালো। তো আমরা আপাতত অপর দুই বাহুর সমষ্টি রেখে দিলাম। এইবার আসো আমরা অরিজিনাল চিত্রটা আঁকি। ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ এটা হলো হাইট, আর অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। অপর দুই বাহুর সমষ্টি এখনো নেই। যে কোনো রশ্মি নিলাম। এবার আমাকে বলো এই বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণটা আঁকো। আর পাশাপাশি এখানে একটা 90 ডিগ্রি আঁকবা, লম্ব আঁকবা। আমি সবসময় লম্ব আঁকার ব্যাপারে সাজেস্ট করি কি, যে প্রথমে তুমি লম্বটা এঁকে ফেলো, তারপরে তুমি অ্যাক্টিং করো যে তুমি লম্বটা আঁকছো। এবার ভালো করে শুনুন, এবার হচ্ছে হাইটটা কেটে নাও। এখান থেকে হাইটটা কেটে, এখান থেকে হাইট এইচ সমান করে কেটে নিচ্ছি। এবার কাজগুলো ভালো করে বুঝবো। হ্যাঁ, প্রত্যেকটা কাজ আমি আবার বলি প্রথম থেকে। একটা কোণ নিবা 45 এর মতো, একটা বাহু নিবা, মানে একটা উচ্চতা এইচ, সেটা সাপোজ 4 সেন্টিমিটার বা এরকম একটা হবে। যে কোনো রশ্মি নিবা, এখানে এক্স কোণটা আঁকবা, আর তারপরে এটার উপরে লম্ব রেখা আঁকবা। সাপোজ এটা ডিএক্স, আমি নাম দিই ডিএক্স, এটা ওয়াই। এবার এই বিন্দুতে ভেড়া একবার তুমি 90 আঁকলে না, আরেকবার 90 আঁকার দরকার নেই। 90 এখানে আরেকটা 90 ডিগ্রি আঁকো, তাহলে এই রেখাটা আসলে কি হবে বলতো ভাইয়া? এই যে রেখাটা আমি আঁকতেছি সেটা প্রকৃতপক্ষে কি হবে? এটা সমান্তরাল হবে না? ক্লাসে সবাই কি বুঝতে পারতেছো? মানে একবার 90 আঁকলে তোমার 90 আরেকবার আঁকার দরকার নেই, 90 এর সমান করে তো তুমি নিতে পারো। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? জি স্যার। ওকে, সরি, এটা বি দাও, মানে এবিসি ত্রিভুজ, এটা বি দিয়ে। আচ্ছা, এখানে একটা বিন্দুতে ছেদ করছে, সাপোজ এই বিন্দুটার নাম দিলাম আমি এ। এবার যারা তোমাদের মনে আছে আমি অপর দুই বাহুর সমষ্টি নেই। অপর দুই বাহুর সমষ্টি কিন্তু এখনো নেওয়া হয়নি। তুমি এইবার নিবা কিভাবে শুনো। এই এ বিন্দুকে কেন্দ্র করে এখানে একটা সুন্দর বৃত্তচাপ আঁকবা। এ বিন্দুকে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ আঁকবা, ভালো করে বুঝো। এই যে এই কম্পাস, এই আঁকলা বৃত্তচাপ, সেই বৃত্তচাপটা ঘুরে এখানে কেটে নিবা। এইখানে যে বৃত্তচাপটা আঁকছো সেটা ঘুরে উপরে, এটা তো জেড, বিকে অংশ কেটে নাও, মানে বিকে। এখান থেকে যে বৃত্তচাপটা আঁকছো, ধরো সি আর সি প্রাইম বিন্দুতে ছেদ করছে, সেই বৃত্তচাপটাই উপরে একে কেটে নিচ্ছে। এবার অরিজিনালি মানে এই যে বি কে দূরত্বটা দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে আমার অপর দুই বাহুর সমষ্টি। তো তুমি এখান থেকে এই পর্যন্ত কম্পাসটা নিবা, নিয়া এইখানে এনে এমন একটা অ্যাক্টিং করবা যে এই যে দুই বাহুর সমষ্টি তুমি আঁকছো।
এইখান থেকে বি কে পরিমাণ। তুমি যদি আগে এটা নাও, সাপোজ এস আগে নিলা, তো তুমি ধরো বি কে কাটলা, তখন একের সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকলে দেখবে যে এটা উপরে ঝুলতেছে, অথবা একে এত বড় হয়ে গেল যে এটা কাটলা বৃত্তচাপ এটা ছাড়াই গেল। তো এই কারণে আমি কিন্তু প্রথমে নিই, সুন্দর করে আগে বৃত্তচাপটা আঁকছি এটার উপরে, তারপরে এটা সমান করে এটা কেটে এই বি কে পরিমাণটা হলো আমার দুই বাহুর সমষ্টি এস। ফাইনাল কাজটা হলো এ আর সি আর এ আর সি প্রাইম যোগ কর। তাহলে এখানে আমার দুইটা ত্রিভুজ হয়ে গেছে, একটা হলো এবিসি আর একটা হলো এবি সি প্রাইম। কিভাবে হলো সেটা আমি বলতেছি, তার আগে নামকরণ করে দিই। ওয়াই এটা এম দাও, এটা এম দিতে পারো। এম এনটা হচ্ছে এই বিএক্স এর সমান্তরাল। তো ভেরা এখানে প্রথমে আমি বিবরণটা বলে দিচ্ছি। ভেরা তুমি যে চুরি পদ্ধতিতে করছো না, এটা কিন্তু বলবা না, মানে আমরা কিন্তু একটা টেকনিক অ্যাপ্লাই করছি যে এসটা আগে নেই, কিন্তু বিবরণ দেওয়ার সময় কিন্তু তোমার এইভাবে বললে হবে না। তুমি কিভাবে বলবা সেটা আমি বলে দিচ্ছি। প্রথমে বিশেষ নির্বাচন, মনোযোগ দিয়ে শোনো, দরকার হইলে এই বিশেষ নির্বাচনটা পজ করে করে তুমি পরবর্তীতে লিখে নিতে পারবা। বিশেষ নির্বাচন হচ্ছে, মনে করি ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ এক্স, উচ্চতা এইচ এবং অপর দুই বাহুর সমষ্টি, মানে ভূমি সংলগ্ন বাহুদ্বয়ের সমষ্টি আর কি। কোণ সংলগ্ন বাহুদ্বয়ের সমষ্টি এস দেয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। যে কোনো রশ্মি বিএক্স নেই, বি বিন্দুতে বিএক্স এর উপর বিওয়াই লম্ব আঁকি, তারপরে বলবা বিওয়াই হতে এইচ এর সমান করে বিএম অংশ কেটে নিই, আবার বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ এক্স বি জেড আঁকি। ওকে, তো আবার বলবা এম বিন্দুতে বিএক্স এর সমান্তরাল এম এন রেখা আঁকি, যা বিএক্স কে এ বিন্দুতে ছেদ করে। তারপরে বলবা বি জেড হতে এস এর সমান করে বি কে অংশ কেটে নিই, এস এর সমান করে বি কে, এটা কিন্তু করিনি। এখন এ বিন্দুকে কেন্দ্র করে একে এর সমান ব্যাসার্ধ নিয়ে বিএক্স এর উপর একটি বৃত্তচাপ আঁকি, যা বিএক্স কে সি ও সি প্রাইম বিন্দুতে ছেদ করে। ফাইনালি এ কমা সি আর এ কমা সি প্রাইম যোগ করি। সুতরাং এ বি সি ও এ বি সি প্রাইমই উদ্দিষ্ট ত্রিভুজ। তো ভেরা আমার এই যে কথাগুলা, এগুলা সুন্দর করে সাজায় লিখতে পারবো না ক্লাসের সবাই? হয় কি ভাইয়া, আমি তোমাদের লিখে দিতাম, কিন্তু লিখে দিলে হবে কি, আমি ধরো একদিনে 6টা সম্পাদ্য তোমাকে আঁকায় দিতে পারলাম, লিখে দিলে না 3-4টার বেশি পারবো। সবাই আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? ভাই আপনার মনে হয় না একদিনে 6টা অনেক বেশি হয়ে যায়? না না, কি বলো, একটা তুমি আমাকে বলো, আমি যদি 3-4টা করে করাই, তাহলে এই চ্যাপ্টারটা করতে 4 দিন লাগবে, দ্যাট মিন্স 2 উইক। তাহলে বলো তো, একটা চ্যাপ্টার 2টা সপ্তাহ ধরে পড়াইতেছি, এটা বেশি হয়ে যাচ্ছে? সবাইকে আমার কথা বুঝতেছে? জি। তুমি 6টা সম্পাদ্য আঁকাটা কোনো ঘটনাই না, তুমি 1 ঘন্টা সময় দাও, বাসা হয়ে যাবে। ঠিক আছে, 1 ঘন্টা সময় দিবা না তুমি হায়ার ম্যাথের জন্য, 2 দিন 2 ঘন্টা, আমার 2টা ক্লাসের জন্য তুমি 2 ঘন্টা সময় দাও, ব্যাস শেষ, আর কিছু বলা। ওকে, সো পুরো অঙ্কনটা শুনলা, এবার আমি একটু প্রমাণটা বলি ভাইয়া। এই ত্রিভুজ দুইটার হাইট তো এইচ, এটা তো বুঝতেই পারতেছো, হাইট তো এইচই আছে। এই হলো ভূমি সংলগ্ন কোণ এক্স, আর একটু খেয়াল করো ভাইয়া, এইটাই তো এইটা, তাই না? এসি আর এ কে তো সমান, তাহলে বলো এবি আর এসি, এবি আর এসি এই দুইটা যোগ করলেই তো এস এর সমান নাকি? দেখো এবি প্লাস এ কে, এটা মানে হলো এস, পুরাটা হলো এস, এ কে আবার এসির সমান, তাহলে এবি প্লাস এসি এটা হলো দুই বাহুর সমষ্টি এস। ক্লাসের সবাই কি বুঝতেছো?
ক্লাসের সবাই? প্রমাণ লাগবে না, শুধু অঙ্কনের বিবরণটুকুই লাগবে। আমি মনে হয় বুঝাইতে পারছি। সো এইটার চিত্রটা আমি একটু দেখাই দিচ্ছি, অরিজিনাল চিত্রটা। এইটা হলো চিত্রটা। তো ভেরা তুমি আমার নামকরণ অনুযায়ী কইরো। আর আরেকটা বিষয় হলো এটাকে অবশ্যই বাড়ায় দিও, ওরা বাড়ায় নেই, এটা অবশ্যই বাড়ায় দিতে হবে। তো এই হচ্ছে মোটামুটি, আমি চিত্রগুলা তোমাদের সুবিধার্থে গ্রুপে দিয়ে দিব। তোমরা যেন তুমি লিখতে সুবিধা হয় তোমার, তুমি ওই অনুযায়ী সুন্দর করে লিখে আমাকে পাঠাও। গেল 10 নাম্বার। এবারে আসো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 11 ক পর। একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ আর অপর দুইটা বাহুর অন্তর দেয়া আছে। আচ্ছা, গ্রুপে নাই, তাহলে যে গ্রুপে নাই সে তোমার কোনো ফ্রেন্ড যদি গ্রুপে থাকে তাহলে আমাকে লিখিতে পাঠাতে পারো, আর যদি না থাকে তাহলে আমি হেল্প করতেছি তোমাকে। ক্লাস শেষে তুমি আমার আইডিটা স্ক্রিনে দিচ্ছি, ক্লাস শেষে তুমি আমাকে একটু নক করবা, তাইলে আমি গ্রুপে অ্যাড করে দিব। তুমি কি এই মাস থেকে জয়েন করছো? এটা হচ্ছে আমার আইডি। এই মাস থেকে যদি জয়েন করে থাকো তাহলে আমাকে ক্লাসের পরে এই আইডিতে নক করবা, তাহলে আমি গ্রুপটায় অ্যাড করে দিব। তুমি তোমার নাম, স্কুল আর কন্টাক্ট নাম্বার সহ আমাকে এসএমএস করবে, তাইলেই হবে। ওকে, ঠিক আছে। সো এইবারে আসো 11 নাম্বারটার কথা বলতেছিলাম। 11 ক নাম্বারটা ফার্স্টে করব। 11 ক নাম্বারে যেটা বলা হচ্ছে, প্রশ্নটা ভালো করে পড়। 11 ক নাম্বারে বলা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ আর অপর দুইটা বাহুর অন্তর পার্থক্য দেয়া আছে, তাহলে এই ত্রিভুজটা আঁকতে হবে। ওকে, সো আমরা আসো সমকোণী ত্রিভুজের অতিভুজ আর অপর দুই বাহুর অন্তর আছে, ত্রিভুজটা আঁকবো। স্টার্ট করি আমরা। এরা দয়া করে সবাই কিন্তু আমি আশা করব যে জ্যামিতি অংশগুলো আমাকে করে পাঠাবা। আর 14.1 উপরে একটা পরীক্ষা ছিল, তোমরা পরীক্ষাটা অনেকেই দাও নাই, পরীক্ষাটা সবাই দিও। 3 জন মনে হয় পরীক্ষা দিছো, বাকিরা পরীক্ষাটা অবশ্যই দিও। আর আজকে আমরা অধ্যায় 15 জেনারেল ম্যাথের অধ্যায় 15 করছিলাম রিসেন্টলি, মনে আছে তোমাদের? ক্ষেত্রফল সংক্রান্ত সম্পাদ্য উপাত্ত, এইটার কোশ্চেনটা গ্রুপে দিবি। জেনারেল ম্যাথ অধ্যায় 15 এটা পরীক্ষাটা দিবা এই উইকের মধ্যে, আর কি এই উইক সময় তোমাদের। 11 ক নাম্বার তুমি নিলা হচ্ছে অপর দুই বাহুর অন্তর, সাপোজ 4 সেন্টিমিটারের মতো। আর অতিভুজটা তুমি এখন নিতে পারো, চাইলে পরেও নিতে পারো। আমার মতে পরে নেওয়াই ভালো, কারণ হইলো এটা বৃত্তচাপটা আঁকতে হবে। সো আমি এটা পরে নিব। তো যে কোনো রশ্মি নিলাম, খেয়াল করো এখানে মোটামুটি মাঝখানে নিবা, কারণ চিত্রটা ছড়াবে। ডি কত সেন্টিমিটার নিব? 4 সেন্টিমিটার বা 3 সেন্টিমিটার, বেশি বড় নিও না। অপর দ্বিবাহুর অন্তর না, পার্থক্য, বেশি বড় নিলে একটু ঝামেলা। ওকে, যে কোনো একটা রশ্মি নিলাম, তার উপরে লম্ব আকার অ্যাক্টিং করো। ওকে, এরপরে 45 ডিগ্রি আঁকো। 90 এর অর্ধেক 45। ভালো হইলো না? ওকে, দুই দিকে বাড়াবা ভেড়া। 45 ডিগ্রি একে উভয় দিকে বর্ধিত করলাম। এবার তুমি এই অংশটা থেকে এই ডি এর সমান করে এতটুকু কেটে নাও, এটা হলো ডি। এখান থেকে ডি অংশটা কেটে নাও।
তারপর খেয়াল করো, এখানে যেখানে ছেদ করলো, সাপোজ এটা সি, এইবার তুমি এইখান থেকে সুবিধাজনক এইখানে একটা বৃত্তচাপ আঁকো, এখান থেকে একটা সুবিধাজনক একটা বৃত্তচাপ আঁকো, সেই বৃত্তচাপটা তুমি উপরে নিয়ে যাও আর এমন একটা অ্যাক্টিং করো যে এটাই হচ্ছে সেই অতিভুজটা। মানে বৃত্তচাপটা কিভাবে? এখান থেকে একটু পরেও হইতে পারতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা একটু পরে দিবা। হ্যাঁ, আর একটু পরে দিলে, বড় দিলেও কোনো সমস্যা নেই, এটা দিবা, সেটা তুমি বুঝতে পারছো? তুমি আগে নিয়ে নিলে হবে কি, দেখা যেত একেবারে এখানে আইসা পড়ছে বা আরো দূরে চলে গেছে, গ্যাঞ্জাম হয়ে যায়। মানে কোনো মাপ তুমি আমার কথা না, মানে মাপ বলতে যে যেন এখানে সুন্দরভাবে মাঝামাঝি কোনো একটা জায়গায় ছেদ করে, বুঝছো? জি। এইবার এটা হলো এ আর এটা হলো ডি। এইবার ফাইনাল কাজ হলো এখান থেকে তুমি এইটার উপর একটা লম্ব আঁকবা। লম্ব আঁকতে নিশ্চয়ই পারি, এই যে একটা স্মাইল, তো ভেড়া এটা সি, এটা এ, বি। তাহলে আমার এ বি সি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ, বাকিগুলোর নামকরণ করে দিয়া, ডি এক্স, ডি ওয়াই, এটা এম এর নাম দিতে পারো, এই মোটামুটি চিত্র। তো এটা হইলো কিভাবে সেই ব্যাখ্যাটা আমি একটু দিয়ে নেই, তাহলে তুমি মনে হয় বুঝতে পারবা। ভেড়া, তোমরা আমাকে বলো, এটা যদি 45 ডিগ্রি হয় আর এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এইটা কত বলো তো? এই কোণটা 45 ডিগ্রি হবে না? এইটা 45, এটাও 45 হবে, সবাই কি বুঝতে পারো? তাইলে তুমি আমাকে বলো যে এইটা আর এইটা বেসিক্যালি তাহলে কি হবে? সমান, এবি আর বিডি। তাহলে আমাকে বলছে অপর দুই বাহুর অন্তর হচ্ছে গিয়া ডি। খেয়াল করো, তাহলে বিসি থেকে এবি বাদ দিলে, এবি বাদ দেওয়া আর বিডি বাদ দেওয়া একই কথা। তাহলে বিসি থেকে যদি বিডি বাদ দিই তাহলে হয় সিডি, সিডিটাই তো ছোট হাতের ডি কাটছিলাম, আর এইটা হলো অতিভুজ, তাই না? এবিসি সমকোণী ত্রিভুজের এসিটা কি অতিভুজ না? চিত্রটা দেখা বলো। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? তো পুরা পুরা সেটা আমি একবার ব্যাখ্যা করতেছি, সবাই মনোযোগ দিয়ে শোনো। যে কোনো রশ্মি ডিএক্স নিই, ডি বিন্দুতে ডিএক্স এর উপর ডিওয়াই লম্ব আছে, তারপরে বলবা ডি বিন্দুতে কোণ এক্স ডি এম ইকুয়াল টু 45 ডিগ্রি আঁকি, আর বলবা ডিএম রেখাকে ডিএন পর্যন্ত বর্ধিত করুন বা এমডি কে ডিএন পর্যন্ত বর্ধিত করুন। তারপরে বলবা ডি বিন্দু হতে ডিএন থেকে ছোট হাতের ডি এর সমান করে ডিসি অংশ কেটে নিন। সি বিন্দুকে কেন্দ্র করে অতিভুজ এ এর সমান ব্যাসার্ধ নিয়ে ডিএক্স এর উপর একটি বৃত্তচাপ আঁকি, যা ডিএক্স কে এ বিন্দুতে ছেদ করে। আর ফাইনালি এ বিন্দু হতে এমএন এর উপর এবি লম্ব আঁকি। সুতরাং এবিসিই উদ্দিষ্ট ত্রিভুজ। আমি প্রথম থেকে আরো একবার বলতেছি, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এ, অপর দুই বাহুর অন্তর ডি দেয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। যে কোনো রশ্মি অঙ্কনের বিবরণে যে কোনো রশ্মি ডিএক্স নেই, ডি বিন্দুতে ডিএক্স এর উপর ডিওয়াই লম্ব অঙ্কন করি, ডি বিন্দুতে কোণ এক্স ডি এন 45 ডিগ্রি অঙ্কন করি, এম ডি কে এন পর্যন্ত বর্ধিত করি, ডিএন হতে ছোট হাতের ডি এর সমান করে ডিসি ইকুয়াল টু ছোট হাতের ডি অংশ কেটে নিই। সি বিন্দুকে কেন্দ্র করে ডিএক্স এর উপর এ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি, যা ডিএক্স কে এ বিন্দুতে ছেদ করে। এ বিন্দু হতে এমএন এর উপর এবি লম্ব অঙ্কন। সুতরাং এবিসিই উদ্দিষ্ট ত্রিভুজ। লিখতে পারবো সবাই? ক্লাসের সবাই কি পারফেক্টলি লিখতে পারবো ভেরা? জি সবাই স্যার। আমাকে জানাও। জি Okay, ভাইয়া। তো
দেখো এবিসি হলো সমকোণী ত্রিভুজটা, এসি হলো অতিভুজ এ, আর বিসি থেকে এবি বাদ দেওয়া মানে হচ্ছে বিডি বাদ দেওয়া। তার মানে বিসি থেকে তুমি যদি বিডি বাদ দাও তাহলে সিডি হয়, সেটা এই দুই বাহুর অন্তর। তো এটা গেল। আস্তে আস্তে এখন আমরা একটু কঠিন কয়েকটা উপপাদ্যে যাব। এরপরে আমি যেটা করব, মানে তোমাদের মনে হইতে পারে ভাইয়ারা আপনি শুরু থেকে করান নাই, আপনি পরের গুলা করাচ্ছেন। তো প্রথম তিনটা হচ্ছে তোমাদের বই, মানে সরি প্রথম দুইটা এবং 8 নাম্বার, 5, 6, 8, এই তিনটা হলো সবচেয়ে ঝামেলা। তো আসো আমরা আজকে 5 আর 6 নাম্বারটা করব। 7 নাম্বারটা মনে হয় লাস্ট ক্লাসে করছি, তাই না? আমি কি ঠিক বলছি? এটা সবচেয়ে সহজ ছিল। ওকে, তো আমাকে বলছে ত্রিভুজের দুইটা কোণ আর তার বিপরীত বাহুদ্বয়ের অন্তর দেয়া আছে, ত্রিভুজটা আঁক। ওকে, ভালো কথা। তো ত্রিভুজটা আমি তোমাকে এই দুইটা অঙ্কন 5 আর 6 নাম্বার খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? খুবই মনোযোগ সহকারে 5 নাম্বার আর 6 নাম্বার এই দুইটাই হচ্ছে চ্যাপ্টারের সবচেয়ে ঝামেলা দুইটা অঙ্ক না। 5 নাম্বারে বলছে ত্রিভুজের দুইটা কোণ আছে, দুইটা কোণের মধ্যে এক্স আর ওয়াই, এক্স কোণটা একটু ছোট নাও, ওয়াই কোণটা একটু বড় নাও। এখন একটা ঝামেলা আছে, এক্স কোণটা 45, এইটা 60, এমন কিছু একটা নাও, বুঝছো ক্লাসে সবাই? তো এবার এখানে একটা বাড়তি কাজ তোমাকে করতে হবে। তো এখানে তোমার হাফ এক্স প্লাস ওয়াই লাগবে, মানে এইটার অর্ধেক আর এইটার অর্ধেকের সমষ্টি। কেমনে করবা আমি তোমাকে একটু বুঝায় বলি। এই দুইটা তুমি একই চাপ নিবা, সবাই কি বুঝতেছো? এই এই সমান, সেইটাই তুমি এইখানে নিবা। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? তিনটা সমান বৃত্তচাপ নিবা। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? ওকে, তো এইবার তুমি অর্ধেক অর্ধেক করো, এই দুইটাকে অর্ধেক করো। পারো না অর্ধেক করতে ভেড়া? এই এই আবার এখানেও তাই, মানে দুইটাকে আমি অর্ধেক করে নিছি। আর এইখানে যেটা করবা সেটা হলো অর্ধেক নিলা এতটুক আর এইটার অর্ধেক নিলা এতটুক। তাহলে বলতো এই কোণটার মান কত হয়েছে? ক্লাসে কে বলতে পারবা? এটা এক্স, এটা ওয়াই, এক্স এর অর্ধেক ওয়াই এর অর্ধেক, এক্স এর অর্ধেক ওয়াই এর অর্ধেক। বলো ওই কোণটার মান কত? ক্লাসে কে বলতে পারবে? এই কোণটার মান হবে হাফ অফ এক্স প্লাস ওয়াই। আমি কি বুঝাতে পারছি? এরা সবাই আমাকে বলো যে এতটুকু বুঝছো কিনা, মানে এক্স আর ওয়াই এর অর্ধেকের সমষ্টি। কেন অর্ধেকের সমষ্টি আমরা নিলাম সেটা আমি ক্লাসের মানে এই অঙ্কটা আটকানোর পরে আমি ব্যাখ্যা করব। আমাকে বলো যে এটা বুঝছো কিনা, হাফ এক্স প্লাস ওয়াই। মানে সাপোজ এটা এটা সাপোজ ধরো 30 আর এটা ধরো 60। হ্যাঁ, 30 এর অর্ধেক কত? এটা 15। আর 60 এর অর্ধেক কত? এটা 30। তাহলে বলো তো এতটুকু কত? 45 ডিগ্রি। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাই। কারো রেসপন্স পাচ্ছি? ওকে, তো আর অপর দুই বাহুর অন্তর ছিল, অন্তরটা ম্যাক্সিমাম 2 থেকে 3 সেন্টিমিটার নিবা, ছোট্ট 2 বা 3ও নিও না, 2.5 নিও। সবাই বুঝছো? অপর দুই বাহুর অন্তর ছোট নিবা, বেশি বড় নিবা না। অন্তরটা যদি বড় নাও তাহলে চিত্রটা অনেক বিশাল হয়ে যাবে। তো এইবার অঙ্কনটা দেখো, যে কোনো রশ্মি নিলা বি এক্স, এখানে এক্স কোণের অর্ধেক করে কোণটা আঁকো। আমাকে বলো এটার অর্ধেক হাফ এক্স। সবাই কি বুঝতে পারতেছো? এক্স কোণের অর্ধেক করে চিত্রটা আঁকো।
আমি একটু ভুল বলছি, দুঃখিত হেরা, সরি। এটা অর্ধেক না, পুরোটাই আঁকো, মানে এটা এক্স কোণ পুরোটা 30 ডিগ্রি সাপোজ, মানে এটা হলো এক্স কোণ, কোণ এক্স। সবাই কি আমার কথা বুঝছো? বিএক্স রশ্মি নিলা, এখানে এক্স কোণটা পুরোটাই আঁকবা। সবাই কি আমার কথা বুঝছো? এইবার ভালো করে খেয়াল করো, এই বিওয়াই হতে এই ডি এর সমান করে সাপোজ বিডি অংশ কেটে নাও, বিডি অংশটা কেটে নাও ছোট হাতের ডি এর সমান করে। এবার তোমার হয়তো মনে আছে যে এখানে আমি কত কোণ আঁকছিলাম বলতো, হাফ কোণ এক্স প্লাস ওয়াই না? সেই হাফ কোণ এক্স প্লাস ওয়াই এখানে আঁকো, এই 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 পুরোটুকু, এই পুরোটুকু। এবার এটাকে যোগ করো, সবাই কি আমার কথা বুঝছো? এটা কত তাইলে? এতটুক, হাফ এক্স প্লাস ওয়াই। ফাইনালি বাকি কাজও আছে। ফাইনালি হচ্ছে এইখানে ধরো এইটাতে আইসা সি বিন্দুতে ছেদ করছে, এখানে আইসা সি বিন্দুতে ছেদ করছে, মানে এখানে যে হাফ কোণ এক্স প্লাস ওয়াইটা আসছো সেটা ডিসি রেখাটা আইসা বিএক্স কে সি বিন্দুতে, এই ডিসি রেখার উপর আবার সি বিন্দুতে এই হাফ এক্স প্লাস ওয়াই এই যে কোণটা আসছো এটা সমান করে এখানে কোণটা আঁকবা। তো এখানে আইসা এ বিন্দুতে ছেদ করবে, এই কোণটা হাফ এক্স প্লাস ওয়াই, তাহলে এই কোণটাও কত হবে বলো তো যারা? হাফ অফ এক্স প্লাস ওয়াই। তো আমার এই যে আমি মূল ত্রিভুজটা পাইলাম এ বি সি, এইটাই হচ্ছে আমার উদ্দিষ্ট ত্রিভুজ। এইবারে আসো এই অঙ্কটা কিভাবে হইল, আমি কেমনে বুঝলাম এটা হইলো কিভাবে? মানে ত্রিভুজের দুইটা কোণ আর অপর দুই বাহুর অন্তর দেয়া আছে, ত্রিভুজটা আমার আঁকতে হবে। সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো, একটা ত্রিভুজের দুইটা কোণ, একটা হলো এক্স একটা হলো ওয়াই। ঠান্ডা মাথায় চিন্তা করো, একটা হলো এক্স একটা ওয়াই, তাহলে বলো এই কোণটা এক্স না? সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? একটা কোণ এক্স হইলো, এই কোণটা হলো আধা এক্স প্লাস ওয়াই, আর এই কোণটা হলো আধা এক্স প্লাস ওয়াই, এই দুইটা যোগ করলে কত হয়? হাফ এক্স প্লাস ওয়াই, আর হাফ এক্স প্লাস ওয়াই যোগ করলে কত হয় বলো তো ফেরা? এক্স প্লাস ওয়াই হয় না? কোণ এক্স প্লাস কোণ ওয়াই হয় না? সবাই কি আমার কথা বুঝতেছো? ফেরা সবাই কি আমার কথা বুঝতেছো? জি স্যার। ওকে, সো আমাকে বলো, সাপোজ এই ত্রিভুজের তিনটা কোণ হলো এক্স, কোণ ওয়াই আর কোণ জেড, এই দুইটা যোগ করলে হলো এক্স প্লাস ওয়াই, তাহলে এই কোণটা কি অবভিয়াসলি জেড না? কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, এই দুইটা হলো এক্স আর ওয়াই, তাহলে এই কোণটা অবশ্যই তৃতীয় কোণ কি জেড হবে কিনা আমাকে জানাও ক্লাসের সবাই। জি স্যার। তার মানে এই কোণটা এক্স, এইটা জেড, তাহলে অবভিয়াসলি সি কোণটা কি হবে? পুরোটা হবে ওয়াই হবে। আর একটু খেয়াল করো, এটা হলো এক্স আর ওয়াই কোণ, আর এবি আর এসি এর অন্তর, খেয়াল করো এই কোণ আর এই কোণ সমান, তাহলে এই বাহু আর এই বাহু অবশ্যই সমান হবে, এই বাহুটা আর এই বাহুটা, এই দুটা বাহু যদি সমান হয় তাহলে আমাকে বলো যে এবি থেকে এসি বাদ দেওয়া মানেই এবি থেকে এডি বাদ দেওয়া, এডি বাদ দিলে কি থাকে? বিডি, বিডিটাই কি অপর দুই বাহুর অন্তর না? ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? ওকে, তো আমি এবার অঙ্কনের বিবরণ আর বিশেষ নির্বাচনটা বলে দিচ্ছি, মনোযোগ দিয়ে শোনো। মনে করি বিশেষ নির্বাচন, ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোণ এক্স আর কোণ ওয়াই, এবং অপর ভূমি সংলগ্ন বাহুদ্বয়ের অন্তর বা কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অন্তর, মানে এক্স আর ওয়াই যে কোণ দুইটা আছে সেই দুইটা বাহু এবি আর এসি না,
এদের অন্তর ছোট হাতের ডি তে আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আবার বলতেছি, বিশেষ নির্বাচন, ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ, কোণ এক্স আর কোণ ওয়াই, এবং এদের বাহুদ্বয়ের ভূমি সংলগ্ন বাহুদ্বয়ের অন্তর ছোট হাতের ডি তে আছে, ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কনের বিবরণ, যে কোনো রশ্মি বিএক্স নেই, বি বিন্দুতে কোণ এক্স এর ভূমি সমান করে, সংলগ্ন বাহুদ্বয় না কোণ দ্বয়? মানে ভূমি সংলগ্ন বাহু মানে ভূমি সংলগ্ন কোণ দ্বয়ের যে বাহু বা বিপরীত বাহু। তুমি এখানে দেখো কি লেখা আছে, বিপরীত বাহু আছে, প্রশ্নটা দেখো, ভূমি সংলগ্ন কোণ আর তাদের বিপরীত বাহুদ্বয়ের অন্তর, বুঝছো? ভূমি সংলগ্ন কোণ আর তাদের বিপরীত বাহুদ্বয়ের অন্তরটা দেয়া আছে, মানে কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অন্তর দেয়া আছে, বুঝছো? তো যেহেতু আমি কোণ মানে কোণ দুটাকে ভূমি সংলগ্ন ধরছি, এই কারণে তাদের বিপরীত বাহুদ্বয়ের অন্তর থেকে ছোট হাতে। তো অঙ্কনের বিবরণ প্রথম থেকে বলতেছি, যে কোনো রশ্মি বিএক্স নিই, বি বিন্দুতে কোণ এক্স বি ওয়াই ইকুয়াল টু কোণ এক্স আঁকি, বা কোণ এক্স এর সমান করে কোণ এক্স বি ওয়াই আঁকি। তারপরে বলবা এক বি ওয়াই হতে ছোট হাতের ডি এর সমান করে বিডি অংশ থেকে। তারপরে বলবা ডি বিন্দুতে হাফ কোণ এক্স প্লাস ওয়াই আঁকি, যা বিএক্স রেখাকে সি বিন্দুতে ছেদ করে। আবার বলি, ডি বিন্দুতে কোণ ওয়াই ডি সি ইকুয়াল টু হাফ কোণ এক্স প্লাস ওয়াই আঁকি, যা বিএক্স কে সি বিন্দুতে ছেদ করে। আবার সি বিন্দুতে কোণ হাফ কোণ এক্স প্লাস ওয়াই এর সমান করে কোণ ডিসি এ আঁকি, যা বিওয়াই কে এ বিন্দুতে ছেদ করে। আবার বলি, সি বিন্দুতে হাফ কোণ এক্স প্লাস ওয়াই এর সমান করে কোণ ডিসি এ আঁকি, যা বিওয়াই কে এ বিন্দুতে ছেদ করে। সুতরাং এ বি সি ই উদ্দিষ্ট ত্রিভুজ। এরা এই অঙ্কনটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্কন, মানে তোমরা ভালো করে এটা দেখো, এটা পরীক্ষায় ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ এই যে আধা এক্স প্লাস ওয়াইটা বের করে নিতে হবে। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো এরা? জি স্যার। ওকে, সো আমরা এরপরে শুধু 6 নাম্বারটা করব। এইটাও বড়, মনোযোগ দিয়ে শুনবো, হ্যাঁ? যদি বুঝতে পারো তাইলে কাজ হয়ে গেছে। এই 5টা, যাও 6টা দিলাম না, তোমাদের কথা রাখলাম। এই 5টার অঙ্কন এবং অঙ্কনের বিবরণ চাই তোমাদের কাছে। আগামী ক্লাসে 5টা করাবো, আরো 5টা বাকি আছে। সবাই প্রশ্নটা একটু পড়ো। এটা হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বারটায় বলা হয়েছে একটা ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয়ের অন্তর, মানে সাপোজ এই দুইটা কোণের পার্থক্য দেওয়া আছে। সাপোজ এটা ওয়াই, এটা এক্স, তাহলে এই দুটার বিয়োগফল মানে ওয়াই মাইনাস এক্স দেওয়া আছে। ভূমি সংলগ্ন কোণদ্বয়ের অন্তর আর অপর বাহুদ্বয়ের সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো ভেরা, এটা খুবই স্পেশাল একটা সম্পাদ্য, তো ভালো করে এটা একটু দেখে নাও। 5 আর 6 এই দুইটাকে তুমি স্পেশালি মনে না রাখলে পরীক্ষার মাঝখানে ভুলে যাবে। মানে এইগুলা হয় কি, এই যে তুমি দেখো 7, 8, 9, তোমরা যারা ক্লাস 9 এ 7.1 করে আসছো, তোমাদের কি মনে আছে যে এই 8 আর 9 এই দুইটা মনে হয় তোমরা জেনারেল ম্যাথে করছিলে 7.1 চ্যাপ্টারে, মনে আছে? যদি তোমরা করে থাকো, মনে থাকার কথা। যাই হোক, তো 5, 6 এটা দুইটা পুরোপুরি নতুন, তো ভালো করে একটু দেখে নিও। আমি অঙ্কনটা এঁকে দিচ্ছি, তারপরে বিবরণটাও দিই। তোমাদের যতগুলা সম্পাদ্য আছে এর মধ্যে এইটা সবচেয়ে বড়। আমাদের এই উইকে যদি সম্পাদ্য শেষ হয়ে যায়, আগামী উইক থেকে আমরা আবার যে বীজগণিত আর অন্যান্য যে চ্যাপ্টার গুলা আছে সেইগুলাতে রিপিট করা শুরু করবো আর কি। তো জেনারেল ম্যাথের বীজগণিত থেকে আবার স্টার্ট করব। রমজান মাসে পড়াবো না, জ্যামিতি আর পড়াবো না। জ্যামিতি কিছু অংশ বাকি আছে, যেমন জেনারেল ম্যাথের 8ম অধ্যায় বাকি আছে, রমজানের পরে পড়াবো।
বুঝছো সবাই আমার কথা? ক্লাসের সবাই? জি স্যার। ভাইয়া রমজান মাসেও সেম টাইম। হ্যাঁ, রমজান মাসে তো এই টাইমটা ভালো, তাই না? সকাল 8টার টাইমটা তো ভালো। নাকি ঘুমাও রোজা মানে স্যার রোজা মানে সেহেরি হ্যাঁ বলো, খেয়ে তো উঠতে একটু প্রবলেম হয় সকাল 8টা বাজে। কি বলো? সেহেরি কয়টার সময় জানো? সেহেরি হচ্ছে ভোর 4টায় সময় শেষ হয়ে যায়। তারপরে তুমি নামাজ পড়ে 4:30টায় ঘুমাইলেও 3 ঘন্টা ঘুমানো যায়। বুঝছো? স্যার না যাই হোক, হলে সময় যায় না। ক্লাস ক্লাস যদি শোনো, আমি তোমারে বলি, সকাল সকাল ক্লাস করবা, দেখবে যে সময় চলে যাবে। আচ্ছা, তোমরা 1 সপ্তাহ আগে করো। যদি তোমরা ঘুম থেকে খুব সমস্যাই হয়, তাহলে আমার 10টার টাইমটা খালি আছে, দেখি আমি যদি পারি তাহলে ক্লাস নিব, আমার প্রবলেম নেই। বুঝছো? কারণ যেহেতু অফলাইন বন্ধ হয়ে গেছে, আমার 10টার টাইমটা খালি আছে। দেখি আমি 1 সপ্তাহ আগে করো, যদি মনে করি যে স্টুডেন্টদেরও সমস্যা আমারও সমস্যা হচ্ছে, তাহলে টাইমটা ঘুরায় নিয়ে যাব, রাকিবের পরে নিয়ে যাব। বুঝছো সবাই? ভাইয়া আপনার তো সমস্যা হবেই না, আপনি তো বলতেছেন। আমার সমস্যা আসলে খুব একটা হবে বলে আমার মনে হয় না। কারণ কি, আমি সকালে উঠে অভ্যস্ত। মানে আমি দেখছি যে এবারে আমি তো নামাজ পড়ার পরে আমার ঘুম হয় না, আর আমি খুব আর্লি ঘুমাই। মানে অনেকেই, এটা আমার সাথে পার্থক্য, আমি একদম 11টার মধ্যে ঘুমাই যাই। মানে অনেকেই এটা করে না, আমি খুব আর্লি ঘুমাই যাই। আচ্ছা যাই হোক, সবাই শুনো মনোযোগ দিয়ে। 6 নাম্বার স্পেশাল, হ্যাঁ আমি এটাকে স্পেশাল বলে দিচ্ছি। প্রথমত একটা ত্রিভুজের ভূমি ভূমি নিবা 4 থেকে 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার নিলেও হবে বা 5 সেন্টিমিটার নাও ম্যাক্সিমাম। আর অপর দুই বাহুর সমষ্টিটা এখন নিচ্ছি না, এটা পরে নিব। ভূমি সংলগ্ন কোণ দ্বয়ের অন্তর ছোট নিবা ভাইয়া, মানে 30 ডিগ্রি সাপোজ এরকম। এই কোণটাকে আবার সমদ্বিখণ্ডিত করে রাখবা। ভূমি সংলগ্ন কোণ দ্বয়ের অন্তর হলো এক্স, এটাকে আবার হাফ করে রাখবা। এইবার অপর বাহুদ্বয়ের সমষ্টি কিন্তু এখনো নেইনি, এটা পরে নিব। এবার চিত্রটা দেখো, যে কোনো রশ্মি নিলা, এখান থেকে ভূমির সমান করে কাটবা। এটা সাপোজ বি নিলা, এটা সি, এক্স। এবার সি বিন্দুতে হাফ কোণ এক্স আঁকো। সি বিন্দুতে হাফ কোণ এক্স আঁকো চিকন করে, কারণ এটা যেহেতু অনেক ছোট হয়ে যাবে কোণটা, দেখো কারণ এমনিতেই কোণটা ছোট, তার উপরে তার অর্ধেক, তাহলে এটা সাপোজ 15 ডিগ্রি বা এরকম কিছু একটা হবে। এই নিলা, এটা সিওয়াই। এবার সিওয়াই এর উপর তুমি একটা লম্ব রেখা আঁকো। যারা লম্ব আঁকতে পারো না 90 ডিগ্রি, এই যে সিবি না, কিন্তু এইটার উপরে, এই রেখার উপরে তুমি লম্ব আঁকবা। মানে লম্বটা হবে কার উপরে? সিওয়াই এর উপরে। সবাই কি আমার কথা বুঝতেছে? সিবি এর উপরে না, সিওয়াই এর উপরে লম্ব। ক্লাসে সবাই কি বুঝতেছো আমার কথা? এটা দিলাম সিজেড। আমি আবার বলি পুরো অঙ্কনটা, যে কোনো রশ্মি বিএক্স নিলাম, এখান থেকে ভূমি এর সমান করে বিসি অংশ কেটে নিলাম। তারপর সি বিন্দুতে কোণ হাফ কোণ এক্স, মানে বিসিওয়াই হাফ কোণ এক্স আছে। সিওয়াই এর উপরে সিজেড লম্ব আছে। এইবার তোমাদের মনে আছে যারা, আমরা কিন্তু যে অপর দুই বাহুর সমষ্টিটা নেই। এবার তুমি এখান থেকে এই পর্যন্ত সুন্দর একটা বৃত্তচাপ আঁকবা এস এর সমান করে, মানে এখান থেকে সুন্দর একটা বৃত্তচাপ আঁকবা, এটা যোগ করবা, আর এমন অ্যাক্টিংটা করবা যে এখান থেকে এটা নিছো, এইটাই হচ্ছে অপর দুই বাহুর সমষ্টি এস। সবাই কি আমার কথা বুঝতেছো?
মানে এখান থেকে একটা বৃত্তচাপ নিবা, সেই বৃত্তচাপটা এখানে ধরো যে কোন বিন্দু ডি বিন্দুতে ছেদ করছে। ভাইয়া এত নাটক কেন? একটু নাটক তো থাকবেই। সম্পাদ্যগুলা হায়ার ম্যাথের সম্পাদ্যগুলা একটু মানে কি বলবো, মানে কারণ অপর বাহুর অন্তর না, কোণের অন্তর দেয়া আছে, তো হিসাবটা তো বের করতে হবে, কোনটা তো দেওয়া নেই। সবাই কি আমার কথা বুঝছো? কোন দুইটার পার্থক্য দেওয়া আছে, সো দ্যাট একটু ঝামেলা আছে। তো বিডি নিলা এস এর সমান করে, ফাইনাল কাজ এইখানে যে কোনটা হয়েছে না ভাইয়া, বিডিসি, বিডিসি সেই কোনটা তুমি এইখানে নাম দিবা হইলো, ভালো করে বলো, বিডিসি এর সমান করে কোন তুমি আঁকবা ডিসিএ, যেটা বিডি রেখাকে এ বিন্দুতে ছেদ করে। এই যে তুমি এ বি সি ত্রিভুজটা দেখতে পাচ্ছ, সেইটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। আবার বলি, এই কোণটার সমান করে কোণ বিডিসি, এখানে যে কোণটা হবে সেই কোণটা উল্টা করে এদিকে আঁকবা, কোণ ডিসিএ। তাহলে কি এই বাহুটা আর এই বাহুটা সমান হইলো? সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? স্যার লাস্টের কোনটা কি করলেন এটা তো বলবেন। মানে হ্যাঁ হ্যাঁ, আবার বলি, তুমি এইটা এস এর সমান করে বৃত্তচাপ আঁকবা, এটা যোগ করবা, ফলে এটা যোগ করার ফলে বিডিসি একটা কোণ হইলো না, সেই কোণটার এই এই এতটুক এতটুক যোগ করবা, মানে বিডিসি এর সমান করে ডিসিএ আঁকবা। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? এবার তোমরা একটু লক্ষ্য করো আসলে এটা হইলো কি। এই কোণ দুটা যেহেতু সমান, তাহলে বলতো ভাইয়ারা এডি আর এসি বাহুটা সমান হবে না? কোণ দুইটা সমান হইলে কি বিপরীত বাহু সমান হয় না? তাইলে বলো, এ বি সি ত্রিভুজে এবি আর এসি যোগ করা মানেই হচ্ছে এবি আর এডি যোগ করা। বলতো এবি আর এডি যোগ করলে কত হয়? এবি আর এডি যোগ করলে কত হয় বলো কেন? বিডি হয়, যার নাম হইলো এস। সবাই কি আমার কথা বুঝছো? অপর বাহুদ্বয়ের সমষ্টি। দেখো ভূমিটা এ আর অপর দুইটা বাহু যোগ করলে এস এর সমান হয় না? ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? তো আমি প্রথম থেকে অঙ্কনটা বলে দিচ্ছি। বিশেষ নির্বাচন শুন। বিশেষ নির্বাচন হচ্ছে, মনে করি ত্রিভুজের ভূমি এ, অপর বাহুদ্বয়ের সমষ্টি এস এবং ভূমি সংলগ্ন কোণদ্বয়ের অন্তর, মানে ভূমি সংলগ্ন যে দুটা কোণ, একটা হলো বি একটা হলো সি, মানে সি মাইনাস বি, এটা হলো হিয়া এক্স দেয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে তুমি কিভাবে করবা? যে কোনো রশ্মি বিএক্স, অঙ্কনের বিবরণ, যে কোনো রশ্মি বিএক্স নেই, বিএক্স হতে ছোট হাতের এর সমান করে বিসি অংশ কেটে নি। তারপরে বলবা সি বিন্দুতে হাফ কোণ এক্স এর সমান করে কোণ বিসিওয়াই আঁকি। হাফ কোণ এক্স এর সমান করে কোণ বিসিওয়াই আঁকি। তারপরে বলবা সিওয়াই রেখার উপরে সিজেড লম্ব অঙ্কন করি। তারপরে বলবা এরপরের পয়েন্ট, বি বিন্দুকে কেন্দ্র করে এস এর সমান ব্যাসার্ধ নিয়ে সিজেড এর উপর একটি বৃত্তচাপ আঁকি, যা সিজেড কে ডি বিন্দুতে ছেদ করে। আবার বলি, বি বিন্দুকে কেন্দ্র করে এস এর সমান ব্যাসার্ধ নিয়ে সিজেড এর উপর একটি বৃত্তচাপ আঁকি, যা সিজেড কে ডি বিন্দুতে ছেদ করে। বি কমা ডি যোগ করে গেল। এবার বলবা সি বিন্দুতে কোণ বিডিসি এর সমান করে কোণ ডিসিএ আঁকি, যা বিডি কে এ বিন্দুতে ছেদ করে। আবার বলি, সি বিন্দুতে কোণ বিডিসি এর সমান করে কোণ ডিসিএ আঁকি, যা বিডি কে এ বিন্দুতে ছেদ করে। সুতরাং ত্রিভুজ এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ।
বুঝতেছো সবাই? ক্লাসের সবাই কি বুঝতে পারছো ভাইয়া? তো আমাদের জি ভাই। কাজ হচ্ছে, আজকের কাজ হচ্ছে 5, 6, 7 তো করছি, 8 করিনি, সরি, 9, 10, 11 ক, এই 5টা চিত্র অঙ্কন প্লাস বিবরণ সহ আজকের এইচডব্লিউ, এই 5টা করে ফেলবা। আর গত দিনের কাজগুলা তো অবশ্যই আমি ধরে নিচ্ছি করছো, যদি না করে থাকো, ফাঁকিবাজি করে থাকো, অবশ্যই করে নিও। আগামীকালকে চ্যাপ্টার 4 শেষ করবো। এরা যদি করে রাখো সম্পাদ্যগুলা একবার কষ্ট করে, তাইলে দেখবা যে পরবর্তীতে আর আঁকা লাগবে না, তুমি দেখে নিবা বারবার। সবাই বুঝছো? আমার কাছ থেকে হোমওয়ার্কটা চেক করাই দিও। ভালো থাকো সবাই, কালকে দেখা হচ্ছে।